তো 2025-এ দাঁড়িয়ে আমরা আর কী দেখবো, আর কি দেখা বাকি আছে আমাদের? পিএসজির জেতা দেখে নিলাম, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ আফ্রিকার জেতা দেখে নিলাম, যেটা ফার্স্ট ইনিংসের পরেও ওই ম্যাচেরই মনে হচ্ছিল আনবিলিভেবল ব্যাপার। অস্ট্রেলিয়া একটা রানের লিড নিয়ে নিয়েছিল, সেখান থেকে সাউথ আফ্রিকা জিতে গেল। আইপিএল আরসিবি জিতে গেল। মণিরত্নম স্যারের সিনেমা ফ্লপ হলো, মানে পটির মতো ফ্লপ হলো, এবং সত্যি সিনেমাটা খুবই জঘন্য থাক লাইফ, আমি রিভিউ করে নিয়ে আমার দেখা হয়ে গেছে। এবং ফাইনালি লোকেশ কানাগরাজের সিনেমা এরম পটি বা হাগুর মতো হলো, তার থেকেও জঘন্য। মানে আর কি দেখবো? আনএক্সপেক্টেড জিনিস আর কি বাকি আছে 2025-এ দাঁড়িয়ে? বাস মানে আবার ভয় লাগছে যে বাকি 2025টা কীভাবে কাটাবো, এত আনএক্সপেক্টেড জিনিসপত্র সব হচ্ছে। ওয়ার 2 আমি জানতাম পটি হবে, সেটা হয়েছে জঘন্যতম, এবং ওয়ার 2 নিয়ে একটা মিক্সড রিয়াকশানও হচ্ছে, কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ। কিন্তু বস এরম একজনকেও দেখলাম না যে কুলিকে ভালো বলছে। তাহলে ভাবুন যে কতটা মানুষ এক্সপেকটেশন নিয়ে হলে গেছিলো এবং এতটাই ফেড আপ হয়ে গেছে সিনেমাটা দেখে, বা ডিপ্রেশনে চলে গেছে যে কুলিকে লোকে বলছে মানে জঘন্য হয়েছে। এবং আমারও মতামত ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, একদম এক। এই সিনেমাটার ডিরেক্টর এবং যে রাইটার একই ব্যক্তি, আপনারা সকলেই জানেন, লোকেশ কানাগরাজ। আমার মনে হয় কোথাও কি যখন এই স্ক্রিপ্টটা সে লিখছিল বা স্টোরিটা লিখছিল, খুব পার্সোনালি নিয়ে নিয়েছিল ব্যাপারটা, যে আগের সিনেমা তার থালাপতি বিজয় সেটা যেটা করেছিল লিও, সেটাই অনেক ক্রিটিসিজম তাকে নিতে হয়েছিল, বিশেষ করে চেন্নাইয়ের ফ্যানেরা বা তামিলনাড়ুর ফ্যানরা তাকে অনেক ক্রিটিসাইজ করেছিল। এবং তার ফলে কোথাও গিয়ে মনে হয় সে সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো এতটাই জিনিসটা পার্সোনালি নিয়ে নিয়েছে যে স্ক্রিপ্ট লেখার সময় সে মনে মনে ভাবছিল এবার দেখিয়ে দেবো স্টোরি কাকে বলে। যার ফলে আমরা ন্যাচারালি কী দেখি একটা সিনেমায়, স্টোরি, তার মাঝখানে টুইস্ট। কিন্তু এই সিনেমাটায় টুইস্ট, তার মাঝখানে দু একটা ছিটে ফোটা স্টোরি এরকম ছড়িয়ে দিয়েছে। এত টুইস্ট কে দেয় সিনেমাটার মধ্যে, এবং কোনো টুইস্টই কোথাও গিয়ে মানে খাপে খাপ খাচ্ছে না, হাস্যকর রকমের টুইস্ট। একটা হাস্যকর সিন দিয়ে আমি ভিডিওটা শুরু করতে চাই, রিভিউটা শুরু করতে চাই। এই সিনেমার যে মেন ভিলেন নাগার্জুনা আক্কিনেনি, সে গোটা সিনেমায় রজনীকান্তকে বলে কোথাও তোকে দেখেছি, এবং ফাইনালি গিয়ে যারা সিনেমাটা এখনও বাই দ্য ওয়ে দেখেননি, স্পয়লার থাকবে ভিডিওটার মধ্যে ভরে ভরে, প্লিজ এই ভিডিওটা কন্টিনিউ করবেন না। যারা দেখেছেন তাদের এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, কারণ আমার কোথাও গিয়ে মনে হয় না যে এই সিনেমাটার স্পয়লার বাঁচিয়ে রাখা উচিত। এত ট্র্যাশ হয়েছে, আমি চাই দর্শকদের পয়সা বাঁচুক, হলে গিয়ে সিনেমাটা না দেখে। হ্যাঁ, হতে পারে এটা রজনী স্যারের সিনেমা, হতে পারে এটা লোকেশ কানাগরাজের সিনেমা, কিন্তু বস তাদের প্রচুর পয়সা আছে, একটা সিনেমা ফ্লপ হবে। আমি চাই না কোনো সিনেমাই ফ্লপ হোক, কিন্তু একটা সিনেমা ফ্লপ হলে সেটা থেকে শিক্ষা নেওয়া উচিত তাদের, তাই জন্য এই সিনেমাটা ফ্লপ হওয়া দরকার। আমাদের বাংলা হলো ততক্ষণে মানে ছিঁড়ে খেত মিডিয়া, কিন্তু এটা যেহেতু লোকেশ কানাগরাজের সিনেমা তাই অত কথা হচ্ছে না। যেটা বলছিলাম হাস্যকর ঘটনাটা, গোটা সিনেমায় নাগার্জুনা ক্যারেক্টারটা কিংপিং যে হয়েছে, সে রজনীকান্তকে বলে বেড়াচ্ছে কোথাও তোকে দেখেছি, এবং লাস্টে গিয়ে আমরা যখন দেখতে পাচ্ছি না কোথায় থেকে দেখেছে, আপনার মনে হবে ঠাস করে একটা ঠাটিয়ে চড় মারতে ওই ক্যারেক্টারটাকে। ছোটোবেলায় তার চোখের সামনে রজনীকান্তের ক্যারেক্টারটা তার বাবাকে খুন করছে, সেই জিনিসটা সে ভুলে গেছে এবং প্রত্যেকটা সিনে বলে যাচ্ছে রজনীকান্তকে কোথাও দেখেছি। মানে এত হাস্যকর লেভেলের স্ক্রিপ্ট লোকেশ কানাগরাজের সিনেমায়, এটা আমাদের ডাইজেস্ট করতে হবে হলে গিয়ে। ছেড়ে দিন এই সিনটার কথা, এরকম আরও প্রচুর সিন, মানে বেখাপ্পা টাইপের সিন আপনারা ভরে ভরে সিনেমাটার মধ্যে দেখতে পারবেন। স্টোরিটা যদি চলে আসি সবার শুরুতে, এখানে স্টোরি দেখানো হচ্ছে সত্যরাজের ক্যারেক্টারটা, যে একসময় রজনীকান্তের বন্ধু ছিল, যদিও তাদের বন্ধুত্ব কীভাবে হলো, তাদের বন্ধুত্বের 2 মিনিটের একটা সিন রাখা হয়নি গোটা সিনেমার মধ্যে, যেটার জন্য আমরা ইনভেস্ট হবো সিনেমাটায়। 2 মিনিটের সিন নেই সত্যরাজ এবং রজনীকান্তের মধ্যে। আমি তো অনেক বেশি বললাম 2 মিনিট, 1 মিনিটও আছে, কিন্তু এখন ভেবে দেখলে মানে সন্দেহ হচ্ছে আমার। তাদের বন্ধুত্ব ছিল একটা সময় অনেক আগে, 30 বছর আগের ঘটনা এখানে দেখানো হয়েছে, এবং সত্যরাজের ক্যারেক্টারটাকে কেউ বা কাহারা মেরে ফেলছে, এবং সেটার জন্য মানে রজনীকান্তের ক্যারেক্টারটা মাঠে নামছে শ্রুতি হাসানকে নিয়ে, যে সত্যরাজের মেয়ে। এবার ফাইনালি রজনীকান্ত কি বার করতে পারে কে বা কারা মার্ডার করেছে, কি করে বদলা নেয় শ্রুতি হাসানকেই, বা রজনীকান্ত কেন নেয়, বা শ্রুতি হাসানের সাথে রজনীকান্তের কী সম্পর্ক, এগুলো জানতে গেলে আপনাকে ওভারঅল এই সিনেমাটা দেখতে হবে, যেটা আমি আপনাদের বলবো একদমই দেখবেন না। ট্র্যাশ সিনেমা, মানে লোকেশ কানাগরাজ বলুন, রজনীকান্ত বলুন, জীবনের সবচেয়ে খারাপতম সিনেমা হচ্ছে এইটা। আমি ওয়ারের সময়ও বলেছিলাম ঋত্বিক রোশনের কেরিয়ারের সবচেয়ে ফ্লপ, এবং ফ্লপ ছেড়ে দিন, ফ্লপ তো একটা সিনেমা ওইভাবে বিচার হয় না, খারাপ কোয়ালিটি অনুযায়ী খারাপ সিনেমা হচ্ছে ওয়ার 2। লোকেশ কানাগরাজেরও জীবনের সবচেয়ে কোয়ালিটি অনুযায়ী খারাপ সিনেমা হচ্ছে এই কুলি, এবং যেটা আমার জন্য আনএক্সপেক্টেড ছিল। আমি ওয়ার 2 দেখতে যাওয়ার সময় কোনো এক্সপেকটেশন নিয়ে যাইনি, কিন্তু কুলির জন্য আমি এইটুকু একটা আশা নিয়ে গেছিলাম যে চলো ঠিক আছে, আমি লোকেশ কানাগরাজের সিনেমা দেখতে যাচ্ছি। আমি সিনেমাটা বেরিয়ে দেখছি যে সবাই বলছে সিনেমাটা ট্র্যাশ হচ্ছে, এবং আমারও সেটাই ফিল হয়েছিল সিনেমাটা দেখে। তো এই হচ্ছে গল্প। পজিটিভ দিক বলতে গেলে
উপেন্দ্রর যে এখানে এন্ট্রি সিনটা দেওয়া হয়েছে সেটাও বোগাস। কেন সেটা আমি পরবর্তীকালে আলোচনা করছি। অ্যাকচুয়ালি সিনেমাটা না কোনো মানেই দাঁড়ায় না। আমি 5টা থেকে 6টা আপনাদের সিন বলবো, যেগুলো আপনারা যদি অলরেডি সিনেমাটা দেখে নিয়ে থাকেন, আশা করছি ভিডিওটা কন্টিনিউ করছেন মানে দেখে নিয়েছেন, কোনো মানেই খুঁজে পাবেন। আমি আসছি সেই সব জায়গায়। উপেন্দ্রর যে এন্ট্রি সিনটা আছে ওখানে অনিরুদ্ধের বিজিএমটা ওভারঅল ভালো, পাওয়ার হাউস একদম যে লাস্টে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আসে সেটা ভালো, ডিএজিংয়ের যে গিমিকটা করা হয়েছে, এখানে আমি গিমিক শব্দটা প্রপারলি ইউজ করছি, এটা নিয়েই তারা সিনেমাটা বারবার মানে প্রমোশন করছিল, সেটা আমার ভালো লাগেনি। কিন্তু লাস্টে যেভাবেই মানে নেগেটিভের সাথে ব্যাপারটা এডিটিংটা করা হয়েছে ওই জায়গাটা একটু স্লাইট আমার ভালো লেগেছে। কিন্তু বিশ্বাস করুন, এত বড় একটা সিনেমা যদি এই 3টে পজিটিভ দিক বলতে হয় তাহলে আপনারা বুঝে গেছেন যে সিনেমাটার কোয়ালিটি কেমন হতে পারে বা হয়েছে। নেগেটিভ দিকে যদি চলে আসি, আচ্ছা সৌবিনের যে ক্যারেক্টারটা এখানে দেখানো হয়েছে, ভালো পারফরমেন্স তিনি হয়তো দিয়েছেন, কিন্তু আমি এখানে সেগুলোকে নিয়ে আলোচনা করতে চাই না, কারণ যার কোনো অস্তিত্বই নেই, ক্যারেক্টারটা যদি সিনেমায় না থাকতো, গল্পে মানে যে গল্প তো অ্যাকচুয়ালি না, যা যা জিনিসপত্র আমাদের চোখের সামনে হচ্ছে সেটা কী ইম্প্যাক্ট হতো। আপনি জাস্ট ওই ক্যারেক্টারটাকে সিনেমা থেকে মুছে দিন, কোনো ইম্প্যাক্টই হতো না। আসলে মেন ভিলেন তো এখানে আমাদের নাগার্জুনাকে দেখানো হয়েছে, তার গল্পটা আলাদা চলছে, আবার সৌবিনের গল্পটা আলাদা চলছে। কেন না, এখানে আমাকে টুইস্ট আনতে হবে, সেই জন্য দরকার পড়তো না। এখানে একটা চেয়ার দেখানো হয়েছে, আপনারা অলরেডি জানেন, ওই যে চেয়ারে বসলে ভস্মীভূত হয়ে যায় মানুষ বা যে কোনো টাইপের অ্যানিমেল, সেই চেয়ারটার কী দরকার ছিল, গল্পে তার কী দরকার? ওই চেয়ারটা যদি গল্পে বা ওভারঅল যেটা আমাদের চোখের সামনে দেখানো হয়েছে, বারবার গল্প বলে ফেলছি, কী ফারাক পড়তো? অন্যভাবেও রজনীকান্ত ওখানে ঢুকতে পারতো, কোনো মানে দাঁড়ালো না, ছেড়ে দিন। এখানে রজনীকান্তের সাথে সত্যরাজের যেটা বললাম ফ্রেন্ডশিপ, যেটার জন্য রজনীকান্ত আসছে ইনভেস্টিগেট করতে, মানে কোনো 1 মিনিটেরও একটা বন্ডিং সিন তাদের মধ্যে দেখানো নি বা কেমিস্ট্রি দেখানো নি, তাহলে আমরা কেন ইনভেস্ট হবো সেই ক্যারেক্টার দুটোর প্রতি? দাঁড়ালো না। আমির খানের কী দরকার? মানে আমির খানের বদলে যদি ওই ক্যারেক্টারটা অন্য একজন কেউ করতো হয়ে যেত, সিম্পল একটা ক্যারেক্টার, কোনো মানে বাহাদুরি কিছু নেই। কিন্তু না, তাকে একটা স্পেশাল ক্যামিও ঢোকাতে হবে, তাকে অনেক ইন্ডাস্ট্রি থেকে হিরো আনতে হবে সিনেমাটা বেচার জন্য। আমির খানকে নিয়ে চলে এসছে এবং সেই ক্যারেক্টারটারই কোনো মানে দাঁড়ায় না। আমি ধরে নিলাম আমির খানের রোলটা যে কেউ করতে পারতো, কিন্তু সেই রোলটারই তো কোনো মানে দাঁড়ায় না। কী দরকার? মানে ওই ক্যারেক্টারটা ওখানে না থাকলে কী ফারাক পড়তো? মানে কিচ্ছু জিনিসটা খাপায়নি সিনেমাটার। এবং এই যে টুইস্টগুলো মারা হয়েছে, টুইস্টের পর টুইস্টের পর টুইস্টের পর টুইস্টের পর টুইস্ট, মানে মাঝখানে ফেড আপ লাগছিল যে আর কি দেখাবি ভাই। কিন্তু বিশ্বাস করুন, যেটা মূলত বলতে চেয়েছিল সেটা আমি বুঝলাম, লোকি বা লোকেশ কানাগরাজ, যে একটা রিভেঞ্জ স্টোরি, সিম্পল একটা রিভেঞ্জ স্টোরি যেটা বলতে চেয়েছিল, সেটা তুই ভাই সিম্পলভাবে দেখা। এত টুইস্ট মারা দরকার কি? তুই লাস্টে গিয়ে কোনো একটা টুইস্ট দে, প্রথম থেকে টুইস্ট 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 করে, মানে একদিকে গল্পটা যাচ্ছে, সেদিকে না গিয়ে আবার এদিকে না গিয়ে আবার এদিকে, মানে লাভটা কী? তাহলে আমি এতটা সময় ইনভেস্ট করলাম কেন গল্পটার প্রতি, যদি ওইদিকে গল্পটা নাই যায়? ঠিক আছে, গেল না, একবার মেনে নিলাম একটা টুইস্ট হলো, আবার ফট করে দেখাচ্ছে অন্য একটা, আবার ফট করে দেখাচ্ছে অন্য একটা, আবার ফট করে দেখাচ্ছে, মানে চলতেই থাকছে। জঘন্য। থেকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা অনেক ভালো হয় বস, সিম্পল জিনিস দেখায়, সেগুলো কখনো ভালো হয় কখনো খারাপ হয়, কিন্তু এইরকম মানে লোককে ব্যতিব্যস্ত করে তোলে না সিনেমা হলের মধ্যে। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ আমি খুব একটা এক্সট্রাঅর্ডিনারি হয়েছে বলবো না, অনিরুদ্ধের থেকে অনেক ভালো ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করতে পারে। আমার এখানে একদমই ভালো লাগেনি অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ। মনিকা গানটা যেখানে আছে সেই জায়গাটা একটুখানি মানে দেখছিলাম স্ক্রিনের দিকে তাকিয়ে, বাট বাকি সময়ে মানে ওই বোর, মানে পুরো সিনেমাটা দেখে বোর হয়েছি। লাস্টে ওই যখন উপেন্দ্র ক্যারেক্টারটা আসছে, ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো হচ্ছে, ওই সমস্তগুলো স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম, হল থেকে বেরিয়ে চলে এলাম। মানে আপনারা ভাবুন, রজনীকান্তের সিনেমা, লোকেশ কানাগরাজের সিনেমা, হলে বসে বোর হয়েছি। এত বড় আমি এখানে নেগেটিভ পয়েন্টের লিস্ট তৈরি করতে পারি, আরও কী নেগেটিভ হচ্ছে সিনেমাটার জন্য। আর একটা নেগেটিভ দিক বলছি, এখানে অ্যাকশন। দেখুন, রজনীকান্তের বয়স হচ্ছে, তাকে দিয়ে আপনি মার্কাটারি অ্যাকশন করাতে পারবেন না, সেটা আমরা কিছু মানে নেগেটিভ দিক আলোচনা করবো না, বাট একটু স্মার্ট বা স্টাইলিশ অ্যাকশন করেন তাকে দিয়ে, যেটা জেলারে করানো হয়েছিল। জেলারে কী হয়েছিল আপনারা সিনটা মনে করে দেখুন, রজনীকান্ত দাঁড়িয়ে আছে, দূর থেকে একজন স্নাইপার দিয়ে মারছে এবং সেখানে রজনীকান্তের সোয়াগটা আমরা দেখতে পাচ্ছি। মানে প্রপার হিরোইক অ্যাপ্রোচই কিন্তু এখানে রজনীকান্তকে দেখানো হচ্ছে, কিন্তু সে কিছু করছে না, দূর থেকে স্নাইপার দিয়ে মারছে, সেখানে আমরা রজনীকান্তকে দেখতে পাচ্ছি। তো এইরকম টাইপের কিছু স্টাইলিস্ট এখানে আপনারা দেখান না, রজনীকান্ত সেই এক জায়গায় দাঁড়িয়ে হাত দিয়ে অ্যাকশন করে যাচ্ছে, যেগুলো দেখতে একদমই মানে বেখাপ্পা টাইপের লাগছে। এরকম একটা মোটা সোটা লোক ওরকম মানে রজনীকান্তের সামনে গিয়ে বিয়ে হয়ে গেল, মানে হাস্যকর। না অ্যাকশন ভালো হয়েছে, না স্টোরি তো ছেড়েই দিন, না ক্যামিওগুলো কোনো কাজের কাজ হয়েছে। এবং ক্যামিওগুলো কী দরকার? উপেন্দ্র ক্যারেক্টারটা কী দরকার ওখানে? উপেন্দ্রকে না নিয়ে অন্য কাউকে নিলে কী হতো? মানে কোনো মাথা মুন্ডুই নেই সিনেমাটার, কোনো মানে সিনেমাটা না হলেও কোনো কারোর কিছু যায় আসতো না এখানে, যা লোকই আমাদের দেখিয়েছে। রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড সিনেমাটা দেখে।
এবং আমি আর এখানে বেশি বড় করতে চাই না ভিডিওটা লেন্থ, অলরেডি ধূমকেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। ফাইনালি আমি এখানে রেটিংয়ে চলে আসছি বস, আর আমি এখানে বেশি কিছু এই সিনেমাটা নিয়ে কথা বলতে চাই না, কারণ আবারও একই কথা বলছি, মেকার্সরাই যখন যত্ন নিয়ে সিনেমাটা বানায়নি তখন আমি কেন বেকার ভিডিওটা বাড়িয়ে আপনাদের সময় এবং আমার সময় নষ্ট করব। রেটিংয়ে যদি চলে আসি, সিনেমাটাকে আমি 1/10 স্টার্স দেবো। অ্যাডাল্ট সিনের কথা বললে কিছু ভায়োলেন্স সিন আছে, এছাড়া আর কিছু নেই। পারফরমেন্সের কথা তো আমি এখানে আলাদা করে বললাম না, কারণ কারোর মধ্যে আমি সেরকম একটা মানে সোলফুল একটা পারফরমেন্স হয় যে সিনেমাটার জন্য সত্যি খেটেছে, বা সিনেমাটা যাই হোক নিজের মানে দারুণ একটা কিছু করেছে, ছাপ রেখেছে, সেটা আমি বলতে পারবো না। না রজনীকান্ত, না সোহবিন, না নাগার্জুন, না কাউকেই, আমির খানকে তো ছেড়েই দিন। অলরেডি যদি আপনাদের সিনেমাটা দেখা হয়ে থাকে, আপনাদের কি বক্তব্য সেটা আমার সাথে ভিডিওর নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। এখন আমাদের টাটা, বাই।